শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন থেকে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান। এরপর জানিয়ে দেব, স্থায়ী কমিটির বৈঠকে বিক্রম মিশ্র জানিয়েছেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের। আরো জানিয়ে দেব, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলছেন নজরুল ইসলাম খান। এদিকে 7 খুন সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব, স্বীকার করল আয়না ঘরের কথা। আরো থাকছে নারায়ণগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়। এবং সর্বশেষ জানিয়ে দেব, সাতপন্থীদের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত 5 জন। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। লন্ডন থেকে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান। মামলা নিষ্পত্তি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা জানেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুর 12:45 লন্ডন থেকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদি আহমেদ ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান উপস্থিত ছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, আমি যে উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে, এছাড়া প্রবাসী বাংলাদেশীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের সবার যোগ দিয়েছি, সেখানকার প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে। তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা দেশবাসী ধৈর্য ধরবেন, একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে। এই বিজয় ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ, নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পূর্ণ করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন। গত 30 নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বিএনপির মহাসচিব লন্ডন যান। লন্ডন অবস্থাকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতে অংশ নেন। স্ত্রী রাহাত আরা বেগম লন্ডনের স্বাস্থ্য পরীক্ষা এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান। স্থায়ী কমিটির বৈঠকে বিক্রম মিশ্র জানিয়েছেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতিতে সমর্থন নেই মোদী সরকারের। সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্র। এই ইস্যুতে তিনি মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্যদের কাছে ব্রিফিং করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরও। বৈঠকে বিক্রম মিশ্র বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়। দেশটির পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনা নিজের যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দেয় না, কারণ তৃতীয় কোনো দেশের রাজনৈতিক হস্তক্ষেপ পরিহার ভারতের ঐতিহ্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের সমালোচনা করে বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। ফলে এমন সময় মিশ্রের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিক্রম মিশ্র কমিটি জানান, সোমবার ঢাকার সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ও যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলছেন নজরুল ইসলাম খান। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল। অনুষ্ঠানে অন্তর্বর্তী
সরকারের দিকে ইঙ্গিত করে নজরুল ইসলাম বলেন, এখন যারা ক্ষমতায় আছে তারা জোর করে ক্ষমতা গ্রহণ করেননি, আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছে। তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন, আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, ডামি ভোটে না, জনগণের ভোটে একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন, জনগণ ভোট দেবেন, তারা জনগণের জন্য কাজ করবেন। দেশ থেকে দুর্নীতি অনাচার উচ্ছেদ করবেন, গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করবেন, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো কাছে যেন হাত পাততে না হয়। সেজন্য পরিবর্তন দরকার। আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে। আশা করব এই পরিবর্তন শীঘ্রই সম্পূর্ণ হবে। আমরা ফ্যাসিবাদে পতন ঘটেছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করব সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। আপনারা কদিন আগে দেখেছেন, বিগত সরকার বছরে 16,000 কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশে গরিব শ্রমিক মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠান, সে জনগণের কল্যাণে না লাগিয়ে পাচার করে দিয়েছে। চুরি ও দুর্নীতি করা অন্যায় উল্লেখ করে তিনি বলেন, এরা আওয়ামী লীগ সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোনো কাজে আসেনি। যদি দুর্নীতি অনাচার কম হতো তাহলে আমার এত ভাই বোন এত কষ্ট করতেন না। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা বিএনপি অঙ্গ সংগঠনগুলো 16 বছর লড়াই করেছি। 700 এর বেশি নেতাকর্মী গুম হয়েছে, হাজারেরও বেশি নেতাকর্মী খুন হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা কায়েমি মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা থামিনি। সেই লড়াইয়ের মাধ্যমে গত জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে বিশাল ক্ষমতার দাবিদার অত্যাচার নিপীড়ন করত, জুলুম করত রাজনৈতিক নেতা এবং ফুটপাতে হকারও রেহাই পায়নি। তারা পালিয়ে গেছেন। 7 খুন সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব, স্বীকার করলো আয়নাঘরের কথা। আওয়ামী লীগ সরকার আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করেছে র্যাব। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে একথা বলেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুল রহমান। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর 8 আগস্ট তিনি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব নেন। সবাই র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। এর আগে 5 ডিসেম্বর ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। 9 ডিসেম্বর জুলাই আন্দোলনে অপেশাদার আচরণের জন্য ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ র্যাবও অতীত অপরাধের জন্য ক্ষমা চাইল। অপরাধের সুষ্ঠু বিচার চেয়ে র্যাব মহাপরিচালক বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন দায়িত্ব পালন করব এবং আমার এই কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন, তারা কখনো কারো নির্দেশে গুম খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না। র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত অত্যাচারের মতো ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয়, সেটা আমরা প্রত্যাশা করি। বিচারের মাধ্যমে দায় মুক্তি চেয়ে র্যাবের মহাপরিচালক বলেন, অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে কমিশন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধ আমলে নিয়ে বিচার কার্য পরিচালনা করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেগুলোর বিচার হবে বলে জানান তিনি। এভাবে র্যাবের দায় মুক্তি সম্ভব বলেও জানান তিনি। বাহিনী সদস্যদের বিষয়ে কঠোর বার্তা দিয়ে র্যাব মহাপরিচালক বলেন, যদি কোনো সদস্য যদি নিজ দায়িত্বে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব, যেটা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা নিয়ে আসছি। র্যাবের গোপন বন্দিশালা ও আয়নাঘরের অস্তিত্ব নিয়ে বাহিনী মহাপরিচালকের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, র্যাবে আয়নাঘরে যে বিষয়টি এসেছে সেটি ছিল আছে। কমিশন গুমের ঘটনা তদন্ত কমিশন আমাদের নির্দেশ দিয়েছে, যা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য কোথাও কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন যেন না করা হয়। যা যেভাবে ছিল সেগুলো আমরা ওইভাবেই রেখেছি। বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্ত প্রস্তাবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাহিনীটির প্রধান বলেন, আমি র্যাব কর্মরত আছি। র্যাবে আমরা যতদিন আছি আমাদের ওপর যে দায়িত্ব, যা নিষ্ঠার সঙ্গে আন্তরিকভাবে সঙ্গে পালন করব। বিলুপ্তর ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকলাম। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যাব মহাপরিচালক বলেন, মামলাটি হাইকোর্টের আদেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। এই কমিটিতে র্যাবের প্রতিনিধিও রাখা হয়েছে। এ ব্যাপারে র্যাবের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলনের মত বিনিময়। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে সকল ধর্মের নেতৃবৃন্দের সঙ্গে সম্প্রতি ও সৌজন্যপূর্ণ মত বিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের লাউঞ্জ রুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার বক্তারা বলেন, এদেশ আমাদের, আমরা সবাই মিলে এদেশ রক্ষায় এগিয়ে আসব। আমরা কারো রাজনৈতিক হাতিয়ার হব না। যারা ধর্মপরায়ণ তারা কখনো সাম্প্রদায়িক হতে পারে না। আমাদের বন্ধন যেন অটুট থাকে। বিভিন্ন সময় দেশে যেসব ঘটনা ঘটেছে সবসময় তা রাজনৈতিক কারণে ঘটেছে, ধর্মীয় কারণে কোনো ঘটনা ঘটেনি। আমাদের মধ্যে যেন সম্প্রতি নষ্ট না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সাতপন্থীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ সংঘর্ষে আহত 5 জন। 2018 সালে বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে 2 মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাতপন্থীদের বিচারের দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তাপকালীর সুরাহে রেজাবে মুসল্লিরা। এ সময় জুবায়ের পন্থীদের হামলায় সাতপন্থীদের 5 জন আহত হয়েছেন বলে জানা যায়। বৃহস্পতিবার 12 ডিসেম্বর বেলা 1:15টায় টঙ্গী স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করে হয়। প্রায় 1 ঘন্টা পর প্রশাসনের অনুরোধে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। সাতপন্থীদের মিডিয়ার সমন্বয়ক মোহাম্মদ সাহেব কালের কণ্ঠকে বলেন, ইজতেমা ময়দান বুঝিয়ে নেয়ার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে আমরা টঙ্গীতে ফিরেছিলাম। এ সময় টঙ্গীর স্টেশন রোডে জুবায়ের পন্থীরা আমাদের গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের 5 জনকে আহত করেছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আজ বিকেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এ বিষয়ে বক্তব্য নিতে জুবায়ের পন্থীদের মিডিয়ার সমন্বয়কারী মোহাম্মদ হাবিবুল্লাহ রায়হানকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। জানা যায়, ইজতেমা ময়দানে আজ ভোর থেকে অবস্থান করে জুবায়ের পন্থীরা মহাসড়ক অবরোধ করে। তারা টঙ্গী ইজতেমা ময়দানে 3 পাশে সড়কে অবস্থান নেয়। বেলা 1টা থেকে তারা স্টেশন রোডে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। প্রায় 1 ঘন্টা অবরোধের পর প্রশাসনের অনুরোধে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়। এই অবস্থায় আজ বিকেলে কামারপাড়ায় সাতপন্থীদের মসজিদে সংবাদ সম্মেলন ডেকেছে সাতপন্থীরা। বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাতপন্থীদের জোর ইজতেমা আগামী 20 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত 3 ডিসেম্বর সুরাহে নিজামে জোর ইজতেমা শেষ হয়। তবে সাতপন্থীরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেছেন, মহাসড়ক অবরোধ ছিল, এখন নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সজাগ আছি।